Recording in progress. ওকে, লাস্ট ক্লাসে আমরা তাহলে ওয়ার্কশিট করেছিলাম, তাই তো? সার্কুলার মোশন এবং গ্র্যাভিটেশনাল ফিল্ড, এই দুই চ্যাপ্টার মার্চ করে আমরা একটা ওয়ার্কশিট করেছিলাম, যার ম্যাক্সিমাম কিছু কোশ্চেন আমি ক্লাসে সলভ করে দিয়েছি, বাকিগুলো তোমাদেরকে বাসায় কমপ্লিট করতে বলেছিলাম। সবাই মোটামুটি করে ফেলছো না? হ্যাঁ স্যার। আজকে আমরা নিউ চ্যাপ্টার স্টার্ট করব। যদিও তোমাদের বইয়ে থার্ড চ্যাপ্টার হিসেবে অসিলেশন আছে, বাট আমি ক্লাসে অসিলেশনটা পরে পড়াবো। অসিলেশনের আগে আমরা থার্মাল ফিজিক্সটা কমপ্লিট করব, কারণ এর পরের কোশ্চেন থার্মাল ফিজিক্স থেকে একটা ফুল কোশ্চেন আসে। থার্মাল ফিজিক্সটা বেসিক্যালি তোমাদের বুকে দুইটা চ্যাপ্টারে ডিভাইড করা আছে, থার্মাল ফিজিক্স এন্ড আইডিয়াল গ্যাসেস মিলে থার্মাল। থার্মালটা খুবই ইম্পর্টেন্ট, কারণ থার্মাল থেকে একটা কোশ্চেন তো সবসময় আসেই, ম্যাক্সিমাম টাইম থার্মাল থেকে দুইটা কোশ্চেন এক্সামে আসে, তাই থার্মালটা আমরা খুব সিরিয়াসলি পড়বো। তাহলে এখন আমরা স্টার্ট করব থার্মাল ফিজিক্স। তাহলে থার্মাল ফিজিক্সের দুইটা চ্যাপ্টারের ফার্স্ট চ্যাপ্টারটা আজকে স্টার্ট করতেছি। থার্মাল ফিজিক্সের সিলেবাস মোটামুটি বড় আছে, অনেক কিছু পড়ার আছে। থার্মাল ফিজিক্স থার্মাল ফিজিক্স থার্মাল ফিজিক্সে ফার্স্টেই আমরা কথা বলবো চেঞ্জেস অফ স্টেট। চেঞ্জেস অফ স্টেট থার্মাল ফিজিক্সটা তোমাদের জন্য একটু নতুন নতুন লাগবে, এই জন্যই যে তোমরা এটা ও লেভেলসে পড়েছিলে, বাট এএস এ থার্মাল ফিজিক্স রিলেটেড কোনো ব্যাপার ছিল না। তাহলে শুরুতেই যদি আমরা চেঞ্জেস অফ স্টেট নিয়ে কথা বলি, যে কোনো ম্যাটেরিয়াল তিনটা স্টেটে এক্সিস্ট করে, তাই না? সলিড, লিকুইড এন্ড গ্যাস, সেটা আমরা জানি। এবং এনি ম্যাটেরিয়ালকে আমরা কিন্তু একটা স্টেট থেকে অন্য একটা স্টেটে চেঞ্জ করতে পারি। তার মানে সলিডকে আমরা লিকুইডে কনভার্ট করতে পারি, লিকুইডকে গ্যাসে কনভার্ট করতে পারি, গ্যাসকে লিকুইডে কনভার্ট করতে পারি, অথবা লিকুইডকে সলিডেও কনভার্ট করতে পারি। তাহলে স্টেট চেঞ্জ করা পসিবল। ওকে, তাহলে কথাটা সামারি কি দাঁড়ালো? এনি ম্যাটেরিয়াল তিনটা স্টেটে এক্সিস্ট করে, এবং আমরা চাইলে একটা স্টেট থেকে অন্য একটা স্টেটে কনভার্ট করতে পারি। সেখানেই থার্মাল এনার্জির একটা ব্যাপার চলে আসে। যখন কোনো একটা ম্যাটেরিয়াল একটা স্টেট থেকে অন্য একটা স্টেটে কনভার্ট হয়ে যায়, এখন সে এনার্জি অ্যাবজর্ব করে, দ্যাট মিনস থার্মাল এনার্জি অ্যাবজর্ব করে, অর সে থার্মাল এনার্জি রিলিজ করে। তাহলে বাই অ্যাবজর্বিং থার্মাল এনার্জি অর বাই রিলিজিং থার্মাল এনার্জি, কোনো একটা ম্যাটেরিয়াল একটা স্টেট থেকে অন্য একটা স্টেটে চলে যায়। তাহলে স্টেট কনভার্টের সাথে থার্মালের একটা রিলেশন আছে। ওকে, এখন যদি জেনারেলি আমরা সলিড, লিকুইড এবং গ্যাসের প্রপার্টিজ গুলো তোমাদেরকে বলতে বলি, তাহলে আমরা খুব ছোটবেলা থেকে এটা পড়ে আসতেছি। লাইক সলিড হাই ডেন্সিটি, ঠিক আছে? সলিডকে আমরা কম্প্রেস করতে পারি না ফোর্স অ্যাপ্লাই করে, সলিড অনেক হার্ড, এসব কথা বলতে পারি। লিকুইড মানে কম্পারেটিভলি লো ডেন্সিটি দ্যান দ্য সলিড, গ্যাস মানে নেগলিজিবল ডেন্সিটি। ঠিক আছে, এইসব জেনারেল প্রপার্টিজ গুলো খুব ছোটবেলা থেকে আমরা পড়ে আসতেছি, খুব ছোটবেলা থেকেই তোমরা আসলে এগুলো মুখস্থ করে আসতেছো। দ্য জেনারেল প্রপার্টিজ অফ সলিড, লিকুইড এন্ড গ্যাস একেবারেই ছোটবেলার পড়া। কিন্তু উইথ দ্য রেফারেন্স অফ কাইনেটিক থিওরি আমরা কিন্তু সলিড, লিকুইড এবং গ্যাসের প্রপার্টিজ গুলো ও লেভেলসে আলাদাভাবে পড়েছিলাম, যেগুলো এখন আবার আমাদের একটু রিভিউ করতে হবে। উইথ দ্য রেফারেন্স অফ কাইনেটিক মলিকুলার মডেল or with the reference of kinetic theory, describe the properties of solid, liquid and gas. সেখানে সলিড পার্টিকেল গুলোর মুভমেন্ট এবং সলিড পার্টিকেল গুলোর অ্যারেঞ্জমেন্ট নিয়ে কথা বলা হয়েছে। তার মানে কাইনেটিক মলিকুলার মডেলে ফার্স্ট যে কথাটা বলা হয়েছে, যদি আমরা কাইনেটিক মলিকুলার মডেলের রেফারেন্সটা আনি, তাহলে প্রথমেই যে কথা বলা হয়েছে, এনি ম্যাটেরিয়াল মেড বাই a smallest part called molecules. তাহলে আমরা বলতে পারি যে কোনো ম্যাটেরিয়াল মলিকিউলস দিয়ে মেড করা, বা একটা ম্যাটেরিয়াল একেবারে স্মলেস্ট পার্টটা হচ্ছে মলিকিউলস বা পার্টিকেল, আমরা যাই বলি না কেন। তাহলে সলিড, লিকুইড এবং গ্যাসের প্রপার্টিজ বলতে আমরা
ওইসব মলিকিউলস, দ্যাট মিনস পার্টিকেলের অ্যারেঞ্জমেন্ট এবং মুভমেন্ট নিয়ে কথা বলবো। তো উইথ দ্য রেফারেন্স অফ কাইনেটিক থিওরি আমাদের জানতে হবে সলিড লিকুইড গ্যাসের প্রপার্টিস গুলো, জেনারেল প্রপার্টি না। জেনারেল প্রপার্টি আমরা খুব ছোটবেলা থেকে জানি, কোনটা হাই ডেন্সিটি, কোনটা লো ডেন্সিটি, এগুলো সিম্পল কথা। হ্যাঁ, কোনটাকে আমরা কম্প্রেস করতে পারি, কোনটাকে আমরা কম্প্রেস করতে পারি না। আমরা কিন্তু এখন এটুতে যখন আমার কাছে প্রপার্টিজ চাইবে, আমি কিন্তু সেসব কথা বলবো না। আমি কাইনেটিক মলিকুলার মডেলের রেফারেন্সে সলিড লিকুইড গ্যাসের প্রপার্টিজ বলবো। সেখানে মেইনলি আমি তাদের পার্টিকেল গুলোর অ্যারেঞ্জমেন্ট এবং পার্টিকেল গুলোর মুভমেন্ট নিয়ে কথা বলবো। তাহলে আমরা বুঝতে পারবো যখন একটা স্টেট থেকে অন্য একটা স্টেটে কনভার্ট হবে, আমরা যেহেতু চেঞ্জেস অফ স্টেট পড়তে যাচ্ছি, তাহলে তার পার্টিকেল গুলোর আসলে কি চেঞ্জ হবে সেই ব্যাপারটা আমরা খুব ইজিলি বুঝে যাব। তাহলে উইথ দ্য রেফারেন্স অফ কাইনেটিক থিওরি এখন আমরা সলিড লিকুইড গ্যাসের প্রপার্টিজ গুলো একটু লিখে ফেলি। সিম্পল। The kinetic model of matter can be used to describe the structure of solids liquids and gases. ওকে, তাহলে কাইনেটিক মডেল আমরা অ্যাপ্লাই করব সলিড লিকুইড গ্যাসের প্রপার্টিজ গুলো বলার জন্য। কাইনেটিক মলিকুলার মডেলের মেইন কথা হচ্ছে এনি ম্যাটেরিয়াল মেড বাই মলিকিউলস অর পার্টিকেলস। সো আমরা সলিড লিকুইড গ্যাসের মলিকিউলস গুলোর অ্যারেঞ্জমেন্ট এবং মুভমেন্ট নিয়ে কথা বলবো। তাহলে আমরা বুঝতে পারবো যখন স্টেট চেঞ্জ হয় তখন বেসিক্যালি কি চেঞ্জ হয়। ইন আ সলিড, এগুলো কিন্তু এক্সামে চায়, তাই সবাই নোটস সুন্দর করে লিখো। In a solid, the particles close together tightly, একদম সরাসরি কিন্তু এক্সামে এগুলো জানতে চায়। টাইটলি বন্ডেড, তাই আমি ছোট ছোট করে লিখে দিতেছি। Their neighbors and vibrating about fixed position.
টু। জাওয়াদ আছো ক্লাসে? জাওয়াদ? জি স্যার। না, তোমার নামটা শুধু জাওয়াদ লেখা তো এই জন্য একটু কনফিউজ হয়েছে। সাধারণত তোমার তো ফুল নেম লেখা থাকে। জি স্যার। ইন আ গ্যাস the particles have broken free from their neighbors. তাহলে দেখো,
তাহলে যখন আমাদের কাছে এখন জানতে চাইবে যে রাইট ডাউন দ্য প্রপার্টিজ অফ সলিড লিকুইড এন্ড গ্যাসেস বিকজ এভরি ম্যাটেরিয়াল তিনটা স্টেটে এক্সিস্ট করে, তখন কিন্তু আমি তাদের জেনারেল প্রপার্টিজ গুলো বলবো না। দ্যাট মিনস তার ফিক্সড ভলিউম, ফিক্সড শেপ, হাই ডেনসিটি এইসব নিয়ে কথা বলবো না, এগুলো তো খুব নর্মাল কথা। আমরা উইথ দ্য রেফারেন্স অফ কাইনেটিক থিওরি তার মলিকুলার অ্যারেঞ্জমেন্ট এবং মলিকুলার মুভমেন্ট নিয়ে কথা বলবো। আর এখানে আমরা সেই ব্যাপারগুলোই লিখলাম। খেয়াল করো, ইন আ সলিড দ্য পার্টিকেলস আর ক্লোজ টুগেদার, টাইটলি বন্ডেড টু দেয়ার নেইবার্স and vibrating about fixed positions. In a gas, the particles have broken free from their neighbors, মানে একদম randomly move করে, they are widely separated and are free to move around within their container, মানে এই কন্টেইনারের মধ্যে ফ্রিলি মুভ করতে থাকে। In a liquid, occurring cluster, liquid groups হয়ে থাকে molecules গুলো within the molecules slightly further apart compared to that of a solid. Free to move about between clusters but confined within the vessel, মানে এই লিকুইডের মধ্যে তারা ফ্রি র্যান্ডমলি মুভ করতে থাকে। ওকে, তাই যদি আমরা বলি যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সেস বিটুইন মলিকিউলস, যদি কথা বলা হয় ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সেস বিটুইন লিকুইড, সলিডে ইট ইজ ভেরি স্ট্রং, লিকুইডেও কিন্তু স্ট্রং, এটাকে আমরা ফেয়ারলি স্ট্রং বলে থাকি। বাট ইন গ্যাসেস দ্য ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স নেগলিজিবল, এই কারণেই কি ফারদেস্ট অ্যাপার্ট থাকে এবং র্যান্ডমলি মুভ করতে থাকে। কোনো একটা গ্যাপ থাকলে সেই গ্যাপ দিয়ে কিন্তু গ্যাস বের হয়ে যায়, বিকজ তাদের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স নেগলিজিবল। তাই যদি আমরা এটা নিয়েও কখনো কোনো কোশ্চেন করা, এটা লিখে রাখার কোনো ব্যাপার নাই। ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স সলিডে ভেরি স্ট্রং, লিকুইডে ফেয়ারলি স্ট্রং, আর গ্যাসে নেগলিজিবল, দ্যাট মিনস ভেরি উইক। ওকে, তাই ছোট ছোট কোশ্চেন আসে তো এক্সামে, এগুলো সাধারণত 3 মার্কস দিয়ে আসে, তাহলে এই এক একটা পয়েন্টের জন্য তুমি 1 মার্কস পাবা, এবং অনেকবারই এটা পরীক্ষায় আসছে, তাই আমি ছোট্ট করে নোটসটা লিখলাম। এগুলো আমরা আগে থেকেই জানি বা আগেও পড়েছি, এখন জাস্ট আবার এগুলো একটু রিভিউ করে নিলাম। তাহলে চলে আসো আমাদের মূল কথায়। এখন এই স্টেট গুলো যদি চেঞ্জ হয়, ধরো সলিডকে আমরা লিকুইডে চেঞ্জ করতে পারি, লিকুইডকে গ্যাসে চেঞ্জ করতে পারি, আবার গ্যাসকে আমি লিকুইডে কনভার্ট করতে পারি, আবার লিকুইডকেও সলিডে কনভার্ট করতে পারি। তাহলে স্টেট চেঞ্জের এই 4 এক্সাম্পল আমরা বলতে পারি। সেখানে এক হইলে চেঞ্জের স্টেটের চেঞ্জ হয় কেন? যদি কোনো একটা সলিড সাবস্টেন্স হিট এনার্জি অ্যাবজর্ব করে, তাহলে একটা স্পেসিফিক পয়েন্টে গিয়ে সে লিকুইডে কনভার্ট হয়। আবার লিকুইডে যদি এনার্জি অ্যাবজর্ব করতে থাকে, একটা স্পেসিফিক পয়েন্টে গিয়ে সে গ্যাসে কনভার্ট হয়ে যায়। আবার গ্যাসকে যদি আমি কুল করতে থাকি, তাহলে একটা স্পেসিফিক পয়েন্টে এসে সে লিকুইড হয়ে যাবে। আবার লিকুইডকে যদি কুল করতে থাকি, তাহলে একটা স্পেসিফিক পয়েন্টে এসে সে সলিড হয়ে যাবে। তাহলে যখন স্টেট চেঞ্জ হয়, সেখানে থার্মাল এনার্জি অ্যাবজর্ব অথবা রিলিজড হয়। তাই দুইটা চেঞ্জকে আমরা হিটিং প্রসেসে বলতে পারি, একটা হচ্ছে মেল্টিং আর একটা হচ্ছে বয়েলিং। দ্যাট মিনস সলিড থেকে লিকুইডে কনভার্ট হওয়াটাকে মেল্টিং বলি, লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হওয়াটাকে আমরা বলি বয়েলিং। আবার এই দুটো হচ্ছে হিটিং, মানে তখন এনার্জি অ্যাবজর্ব হয়, মানে থার্মাল এনার্জি অ্যাবজর্ব হয়। আর বাকি দুইটা হচ্ছে কুলিং, দ্যাট মিনস গ্যাস থেকে লিকুইডে কনভার্ট হওয়ার প্রসেসটাকে বলা হয় কনডেনসেশন। আবার লিকুইড থেকে সলিডে কনভার্ট হওয়ার প্রসেসটাকে বলা হয় সলিডিফিকেশন অর ফ্রিজিং, এবং এই দুইটা প্রসেসে এনার্জি রিলিজড হয়। তার মানে যদি কোনো একটা সাবস্টেন্স হিট এনার্জি অ্যাবজর্ব অথবা রিলিজ করে, তাহলে স্টেট চেঞ্জ হয়। এবং এইসব মেল্টিং, বয়েলিং, সলিডিফিকেশন, কনডেনসেশন, এই সবকিছুই কিন্তু একটা ফিক্সড টেম্পারেচারে হয়। কোনো একটা সাবস্টেন্স, কোনো একটা সলিড সাবস্টেন্স যে টেম্পারেচারে লিকুইড হয়, ওই সাবস্টেন্সটা সেম টেম্পারেচারে কিন্তু লিকুইড থেকে গ্যাস হয় কুলিং এর সময়। তার মানে আমরা বলতে পারি একটা স্পেসিফিক ম্যাটেরিয়ালের জন্য বা একটা স্পেসিফিক সাবস্টেন্সের জন্য মেল্টিং টেম্পারেচার অর সলিডিফিকেশন টেম্পারেচার কিন্তু সেম। দ্যাট মিনস মেল্টিং পয়েন্ট অথবা সলিডিফিকেশন পয়েন্ট বা ফ্রিজিং পয়েন্ট, আমরা যাই বলি, সেটা কিন্তু সেম টেম্পারেচার একটা স্পেসিফিক সাবস্টেন্সের জন্য। আবার একটা স্পেসিফিক লিকুইড যে টেম্পারেচারে বয়েল হয়, সেই গ্যাসটাকে কুলিং করার সময় সেম টেম্পারেচারে এসে সে কিন্তু লিকুইড হয়। তার মানে বয়েলিং পয়েন্ট এবং কনডেনসেশন পয়েন্ট একটা স্পেসিফিক টেম্পারেচারের, মানে স্পেসিফিক সাবস্টেন্সের জন্য সেম টেম্পারেচার। এগুলো সবই পুরনো কথা, কোনো কিছু আমি লিখে দিব না, কিন্তু এই সবকিছু কনসেপ্ট কিন্তু তোমার মাথায় থাকতে হবে পরের ব্যাপারগুলো আমাদের বোঝার জন্য। তাহলে একটা স্টেটকে আমরা অন্য একটা স্টেটে কনভার্ট করতে পারি। এরকম 4টা প্রসেসের কথা আমরা জানি: মেল্টিং, বয়েলিং, কনডেনসেশন, সলিডিফিকেশন। তার মধ্যে 2টা প্রসেস এনার্জি অ্যাবজর্ব হয় আর 2টা প্রসেস এনার্জি রিলিজড হয়।
তার মানে আমরা বলতে পারি দুইটা প্রসেস হয় হিটিং এর সময় আর দুইটা প্রসেস হয় কুলিং এর সময়। এবং এই স্টেট চেঞ্জ হওয়ার ব্যাপারগুলো কিন্তু একটা স্পেসিফিক টেম্পারেচারে হয়, যে টেম্পারেচারটাকে আমরা মেল্টিং পয়েন্ট, সলিড মানে ফ্রিজিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট অথবা কন্ডেনসেশন পয়েন্ট নামে ডিফাইন করে থাকি। এনি সাবস্টেন্স একটা স্পেসিফিক টেম্পারেচারে গিয়ে মেল্ট হয়, সেটাকে আমরা মেল্টিং পয়েন্ট বলি। ওই লিকুইডটা আবার কুলিং এর সময় সেম টেম্পারেচারে সলিড হয়, তার মানে ওই সাবস্টেন্সের জন্য মেল্টিং পয়েন্ট এবং ফ্রিজিং পয়েন্ট সেম। ঠিক সেরকম ভাবেই বয়েলিং পয়েন্ট এবং কন্ডেনসেশন পয়েন্টের ক্ষেত্রেও সেম কথা। তাহলে এই সব কথাগুলো তোমাদের মাথায় রাখবা। আমি শুধু সেগুলোই নোটস দিব যেগুলো এক্সামে তোমাদেরকে লিখতে বলে, আর এই কনসেপ্ট গুলো তোমাদের দরকার হবে। এখন যদি তোমাকে মেল্টিং পয়েন্টের ডেফিনেশন লিখতে বলে তুমি লিখতে পারবে না, এটাকে আমার নোটসে লিখে দিতে হবে? নো, কারণ এগুলো পুরনো পড়া, তোমরা আগেই পড়ে আসছো, আবার একটু মনে করে নাও। বা যদি আমরা প্রসেসের কথা বলি, মেল্টিং প্রসেস কি, বয়েলিং প্রসেস কি, সলিডিফিকেশন প্রসেস কি, এগুলো তো লিখে দেওয়ার ব্যাপার নাই, এই সব কিছু যেন মনে থাকে। এবার আসো আমরা তাহলে হিটিং এর সময় এবং কুলিং এর সময় ব্যাপারগুলো কি হয়, এই স্টেট চেঞ্জের ব্যাপারগুলো কি হয়, আমরা সেই জিনিসগুলো নিয়ে একটু কথা বলি। এই লেখাগুলো ক্লিয়ার করি, লিখছো না সবাই? এটাকে ক্লিয়ার করলাম। এনার্জি চেঞ্জেস। লাইক ধরো আমি একটা যে কোনো লিকুইডকে কুল করতেছি, একটা লিকুইড, কুলিং আ লিকুইড, যে কোনো একটা লিকুইড, সাপোজ কুলিং আ লিকুইড। আমি একটা লিকুইডকে কুল করতেছি, কুল করে মনে করো আমি জাস্ট লিকুইডটা কোন একটা টেস্ট টিউবে রেখে আমি একটা কুলিং এনভায়রনমেন্টে তাকে রেখে দিলাম এবং লিকুইডটা আস্তে আস্তে কুল হইতেছে। আমার কাজ কি, আমি কিছু টাইম পর পর টেম্পারেচার রেকর্ড করতেছি, আমি কিছু টাইম পর পর টেম্পারেচার রেকর্ড করতেছি এবং টেম্পারেচার রেকর্ড করার পর যখন এটা কুল হয়ে যাবে, মানে যখন সেটা রুম টেম্পারেচারে রিচ করবে, তখন তো তার টেম্পারেচার এর থেকে কম আর কখনো হবে না। যখন সে রুম টেম্পারেচারে রিচ করবে তার টেম্পারেচার সেটা থেকে আর ডিক্রিজ করবে না। তাহলে রুম টেম্পারেচারে আসার পর আমি যে ডেটাগুলো কাউন্ট করেছি বা ডেটাগুলো কালেক্ট করেছি, যে একটা স্পেসিফিক টাইম পর পর আমি টেম্পারেচার রেকর্ড করেছি, করে যদি আমি একটা কুলিং কার্ভ করি বা একটা গ্রাফ করি, গ্রাফটা কিন্তু পাবো আমি এরকম। আমি কিন্তু একটা লিকুইড কুল করতেছি, ওকে? টাইম ভার্সেস টেম্পারেচার, টেম্পারেচার।
তাহলে একটা স্পেসিফিক টেম্পারেচার থেকে সে স্টার্ট হয়েছিল, তাই না? এটা ধরো ইনিশিয়াল টেম্পারেচার, এই টেম্পারেচারটা হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার। ওকে, তাহলে আমরা একটা গ্রাফটা ঠিক এরকম একটা গ্রাফ ধরো পাইলাম যে কিছুক্ষণ টেম্পারেচার এরকম ডিক্রিজ করেছে, দেন কিছু সময় টেম্পারেচারটা কনস্ট্যান্ট ছিল, তারপর আবার কিছু সময় টেম্পারেচারটা ডিক্রিজ করেছে, করে আবার টেম্পারেচার কনস্ট্যান্ট হয়ে গেছে। সাপোজ ধরো এটা 0, এই টেম্পারেচারটা 0 থেকে, টাইমও 0 থেকে স্টার্ট করেছি, টেম্পারেচারও 0 থেকে স্টার্ট করেছি, 0 তাহলে এই যে কুলিং কার্ভ, এটা কি মিন করে? তাহলে যখন আমি কুল করা শুরু করলাম তার টেম্পারেচার ডিক্রিজ করতেছিল, একটা স্পেসিফিক টেম্পারেচার রিচ করার পর তার টেম্পারেচার অনেকক্ষণ কনস্ট্যান্ট ছিল। দেখো, একটা স্পেসিফিক টেম্পারেচার রিচ করার পর তার টেম্পারেচারটা বেশ কিছু সময় কনস্ট্যান্ট ছিল। এটা কি মিন করে? এই অনেক সময় টেম্পারেচার কনস্ট্যান্ট থাকাটা এটাই মিন করে যে এই সময় স্টেট চেঞ্জ হচ্ছিল, মানে ম্যাটেরিয়ালটা একটা স্টেট থেকে অন্য একটা স্টেটে যাচ্ছিল। তাহলে আমি একটা লিকুইডকে কুল করতেছি, তাহলে এখানে স্টেট চেঞ্জটা কি হবে? এখানে স্টেট চেঞ্জটা কি হবে বেসিক্যালি? এই পোরশনটাকে আমরা কি বলবো? এখানে যে স্টেট চেঞ্জ হয়েছে এটা কি মেল্টিং, বয়েলিং, সলিডিফিকেশন, ফ্রিজিং? কি ফ্রিজিং মাস্ট বি। এখানে ফ্রিজিং হয়েছে, মানে এখানে লিকুইড টার্নস টু সলিড হয়েছে, কারণ আমি তো একটা লিকুইডকে কুল করতেছিলাম। তাহলে ফার্স্ট টাইম অনেক সময় টেম্পারেচার কনস্ট্যান্ট থাকা মানে এখানে স্টেট চেঞ্জ হচ্ছিল। তাহলে এখানে স্টেট চেঞ্জটা কি? এই স্টেট চেঞ্জটা মাস্ট বি ফ্রিজিং, অথবা এটাকে আমরা সলিডিফিকেশনও বলি। তার মানে এই যে টেম্পারেচারটা, এই যে কিছু সময় বা যে টেম্পারেচারে এই ফ্রিজিংটা হয়েছে, সেই টেম্পারেচারটিতে আমরা মেল্টিং টেম্পারেচার বা মেল্টিং পয়েন্ট বলবো। মেল্টিং পয়েন্ট। তাহলে দেখো, একটা কুলিং কার্ভ থেকে আমি একটা লিকুইডের মেল্টিং পয়েন্টটা বের করে ফেলতে পারলাম না? বা ওই এই যে সলিডের যে মেল্টিং পয়েন্ট, মানে আমি তো বললামই যে টেম্পারেচারে সলিড লিকুইড হয়, সেম লিকুইডটা সেম টেম্পারেচারে এসে সলিড হয় বাই কুলিং। আর সেকেন্ড টাইম যে টেম্পারেচারটা কনস্ট্যান্ট হলো, এটা কি মিন করে? সেকেন্ড টাইম যে আবার টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয়ে গেল, তখনও কিন্তু সে সলিডই আছে, এখানে কিন্তু আর কোনো স্টেট চেঞ্জ হয় না, এটা কিন্তু রুম টেম্পারেচার। আর রুম টেম্পারেচারে আসার পর টেম্পারেচার আর ডিক্রিজ করবে না। দিস ইজ কল দা থার্মাল ইকুইলিব্রিয়াম। সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, এবং থার্মাল ইকুইলিব্রিয়ামের ডেফিনেশনও তোমাদেরকে বলবো। থার্মাল ইকুইলিব্রিয়ামের কারণে সে রুম টেম্পারেচার থেকে আর নিচে নামবে না। তার মানে এই কারণে আমি গ্রাফটা এরকম পাইলাম। তাহলে যে কোনো, আমার এটা পড়ার উদ্দেশ্য কি? দুইটা জিনিস। একটা হচ্ছে যে কোনো লিকুইডকে যদি আমরা কুল করি এবং তার যদি আমি একটা কুলিং কার্ভ ড্র করি, তাহলে সেই কুলিং কার্ভ থেকে ওই লিকুইডের মেল্টিং পয়েন্ট আমি বের করতে পারবো। আমি বুঝে যাব যে কখন তার স্টেট চেঞ্জ হয়েছে, মানে কখন ফ্রিজিং হয়েছে, এবং সেই টেম্পারেচারটা আমি গ্রাফ থেকে বের করতে পারবো, মানে মেল্টিং পয়েন্ট বের করতে পারবো। এবং থার্মাল ইকুইলিব্রিয়ামের আইডিয়াটাও আমাদের এখান থেকে আসে। এবং আরেকটা ব্যাপার আমরা এখানে কনফার্ম হইলাম যে যখন স্টেট চেঞ্জ হয় তখন টেম্পারেচার চেঞ্জ হয় না, যে কারণে যতক্ষণ ধরে স্টেট চেঞ্জ হয়েছে ঠিক ততটুকু সময় টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল, মানে ল্যাটেন্ট হিটের আইডিয়াটাও চলে আসে, যেটা আমরা এই চ্যাপ্টারের পরের অংশে পড়বো। এই ল্যাটেন্ট হিট, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এগুলো কিন্তু তোমাদের এখন আছে, যেগুলো আমরা ও লেভেলসে একবার পড়ে আসছিলাম। তাহলে যে কোনো একটা লিকুইডের কুলিং কার্ভ থেকে আমি তার মেল্টিং পয়েন্ট বের করতে পারি, আমি রুম টেম্পারেচার বের করতে পারি, এবং আমার ল্যাটেন্ট হিটের আইডিয়া আসে, তাই তো? এবং আমি এটাও কনফার্ম হই যে যখন স্টেট চেঞ্জ হয় তখন টেম্পারেচার চেঞ্জ হয় না। তাহলে আসলে স্টেট চেঞ্জ হওয়ার সময় কি হয়? তখন যে এই কিছুক্ষণ আগে স্ট্রাকচার গুলো নিয়ে কথা বললাম না, আসলে এই মলিকুলের স্ট্রাকচারাল চেঞ্জ হয় যখন স্টেট চেঞ্জ হয় সেই সময়টাতে, যে কারণে টেম্পারেচারের চেঞ্জ হয় না। আর যখন সলিড কুল হতে থাকে, মানে লিকুইডটা কুল হইতেছে, স্টেট চেঞ্জ হচ্ছে না, তখন কিন্তু টেম্পারেচার ডিক্রিজ করতেছে। আর যখন স্টেট চেঞ্জ হয় তখন কিন্তু টেম্পারেচার ডিক্রিজ হয় না, তখন আসলে স্ট্রাকচারাল চেঞ্জ হয়। তা স্টেট চেঞ্জ হওয়ার সময় এই যে মলিকুলগুলো স্ট্রাকচারাল চেঞ্জ হয়, যে কারণেই তখন টেম্পারেচার চেঞ্জ হয় না। তখন যে হিটটা অ্যাবজর্ব অর রিলিজড হয় সেই হিটকেই আমরা ল্যাটেন্ট হিট বলি। তার মানে যে কোনো সাবস্টেন্সেরই ল্যাটেন্ট হিট সে অ্যাবজর্ব করে অথবা রিলিজ করে স্টেট চেঞ্জ হওয়ার সময়। তাহলে একটা কুলিং কার্ভ থেকে সবকিছুর আইডিয়া কিন্তু আমাদের চলে আসে। তাই চ্যাপ্টারের শুরুতেই আমরা এই কুলিং কার্ভ গুলো নিয়ে এই জন্যই কথা বলতেছি, যে আমাদের সবকিছুর আইডিয়া আসবে, দেন আমি আস্তে আস্তে এগুলো নিয়ে পড়বো। আমার কথাগুলো কি সবাই ক্লিয়ার? তাহলে এখানে লেখাটা কি হবে?
তাহলে গ্রাফ থেকে আমরা একদম টিপিক্যাল রেজাল্টটা পেয়ে গেলাম কুলিং এর সময়। ঠিক সেরকমই আমি একটা হিটিং কার্ভ করি। হিটিং কার্ভ heating ice to steam. দেখো আমি কিছু আইসকে হিট করা স্টার্ট করলাম। ধরো আমার কাছে -20°C বা -10°C টেম্পারেচারের কিছু আইস ছিল। মাইনাস আইসের টেম্পারেচার তো অবভিয়াসলি নেগেটিভ হতে হবে, তাই না? আমার কাছে -10 অথবা -20°C টেম্পারেচারের কিছু আইস ছিল। আমি সেই আইসটাকে হিট দেওয়া স্টার্ট করলাম ততক্ষণ পর্যন্ত পুরো আইসটা স্টিমে কনভার্ট না হওয়া পর্যন্ত। তাহলে ব্যাপারটা কি হবে? আইস লিকুইড হবে, দেন আবার ওয়াটারের টেম্পারেচার বেড়ে একসময় সেটা স্টিম, মানে পুরো আইসটা স্টিম না হওয়া পর্যন্ত আমি হিটিং করতে থাকলাম। ওকে, হিটিং করার পর যদি আমি একটা গ্রাফ করি, তাহলে ঠিক এই ধরনের আমি একটা গ্রাফ পাবো। টাইম, টেম্পারেচার, টাইম ভার্সেস টেম্পারেচার গ্রাফ করলাম। তাহলে ধরো একটা নেগেটিভ ভ্যালু থেকে শুরু হবে, লাইক -20। ওকে, আমরা ঠিক এরকম একটা গ্রাফ পাবো যদি কিছু টাইম পর পর আমি টেম্পারেচার রেকর্ড করতে থাকি এবং আইসটা পুরোপুরি স্টিমে কনভার্ট হয়ে যাওয়ার পর আমার রেকর্ডেড ডেটা নিয়ে যদি আমি একটা গ্রাফ করি, আমি ঠিক এরকম একটা গ্রাফ পাই। আমি ঠিক এরকম একটা গ্রাফ পাই। জাস্ট এরকম একটা গ্রাফ পাই। তাহলে ব্যাপারটা কি হলো দেখো, -20°C থেকে টেম্পারেচার ইনক্রিজ করছে আইসের, এবং একটা স্পেসিফিক টেম্পারেচার রিচ করার পর তার টেম্পারেচার বেশ কিছু টাইম কনস্ট্যান্ট ছিল। তার মানে আমি বলতে পারি এখানে তার একটা স্টেট চেঞ্জ হয়েছে, এবং মাস্ট বি এই স্টেট চেঞ্জটা হচ্ছে মেল্টিং। এবং সেই টেম্পারেচারটা আমরা জানি 0°C। আমি জানি বলে বললাম, কিন্তু এটা আইস না হয়ে অন্য হলে আমি কিন্তু মেল্টিং পয়েন্টটা বের করতে পারবো। তারপর যখন পুরো আইসটা মেল্ট হয়ে ওয়াটার হয়ে গেছে, তখন তার টেম্পারেচার আবার ইনক্রিজ করা শুরু করছে, এবং ইনক্রিজ করার পর একটা স্পেসিফিক টেম্পারেচার রিচ করার পর আর বেশ কিছু টাইম তার সেই টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল। তার মানে এখানে তার সেকেন্ড টাইম স্টেট চেঞ্জ হয়েছে, মাস্ট বি সেই চেঞ্জিংটা হচ্ছে বয়েলিং, মানে ওয়াটার স্টিমে কনভার্ট হয়েছে, এবং এই টেম্পারেচারটাকে আমরা বলতেছি বয়েলিং পয়েন্ট। এটা লিকুইড বলে আমরা, মানে ওয়াটার বলে আমরা এই বয়েলিং টেম্পারেচারটা জানি, লিকুইড বলে আমরা সেই বয়েলিং টেম্পারেচারটা জানি। তারপর পুরো ওয়াটারটা স্টিমে কনভার্ট হওয়ার পর তার টেম্পারেচার আবার ইনক্রিজ করতেছে। তার মানে এটা হচ্ছে বয়েলিং পয়েন্ট, এটা হচ্ছে তার মেল্টিং পয়েন্ট। এখন এটা আইস এবং ওয়াটার বলে আমি তার বয়েলিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট গুলো জানি। এটা যদি একটা আননোন সলিড হইতো, তার মানে একটা আননোন সলিডকে যদি আমি হিটিং করতে থাকি আপ টু ভ্যানিশ না হওয়া পর্যন্ত, মানে পুরা আমার কন্টেইনার থেকে পুরো সলিডটা ভ্যানিশ হয়ে যাবে না হওয়া পর্যন্ত যদি আমি তাকে হিটিং করতে থাকি এবং কিছু বা একটা স্পেসিফিক টাইম পর পর টেম্পারেচার রেকর্ড করতে থাকি, করার পর সেই সব রেকর্ডেড ভ্যালুস দিয়ে যদি আমি একটা হিটিং কার্ভ করি, তাহলে সেই হিটিং কার্ভ থেকে আমরা কি কি ইনফরমেশন পাবো? সেই হিটিং কার্ভ থেকে আমরা তার মেল্টিং পয়েন্ট বের করতে পারবো, আমরা তার বয়েলিং পয়েন্ট বের করতে পারবো। এই দুইটাই বের করে ফেলতে পারবো বাই ইউজিং আ হিটিং কার্ভ। তাহলে কুলিং কার্ভ থেকেও বের করা যায়, আবার হিটিং কার্ভ থেকেও এই ইনফরমেশন গুলো বের করা যায়। এবং এখানেও সেম আইডিয়া, ডিউরিং মেল্টিং টেম্পারেচার বেশ কিছু টাইম কনস্ট্যান্ট ছিল, ডিউরিং বয়েলিং
টেম্পারেচার বেশ কিছু টাইম কনস্ট্যান্ট ছিল। তাহলে আফটার অবজার্ভিং দিস টু গ্রাফ আমরা এটা কনফার্ম, যখন স্টেট চেঞ্জ হয় তখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, তার মানে তখন তার মলিকুলার চেঞ্জ হয়, দ্যাট মিনস মলিকুলার অ্যারেঞ্জমেন্টের চেঞ্জ হয় বা মুভমেন্টের চেঞ্জ হয়, যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলেছিলাম। সেই জন্য এনার্জি দরকার, বা তখন এনার্জি সে রিলিজ করে। তাই যখন স্টেট চেঞ্জ হয় তখন টেম্পারেচার চেঞ্জ হয় না। এই কুলিং কার্ভ এন্ড এই হিটিং কার্ভ সেটা একদম কনফার্ম করে দিয়েছে। তার মানে কুলিং কার্ভ এবং হিটিং কার্ভ থেকে কিন্তু আমরা চাইলে কোনো একটা সাবস্টেন্সের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট এসব বের করতে পারি ভেরি সিম্পলি। তার মানে একটা সলিড দিয়ে তোমাকে যদি আমি বলি, তোমাকে আমি এনভায়রনমেন্ট দিলাম, তুমি ল্যাবে বসে এটার মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট বের করো, তাহলে খুবই সিম্পল। তুমি এই সলিডটাকে হিটিং করতে থাকবা আর কিছু টাইম পর পর টেম্পারেচার রেকর্ড করতে থাকবা। এই সলিডটা কন্টেইনার থেকে ভ্যানিশ হয়ে যাওয়ার পর, মানে যেখানে রাখছিলা সলিডটা একদম ভ্যানিশ হয়ে চলে যাবে, কারণ স্টিমটাকে বা এই গ্যাসিয়াস স্টেটটাকে তো তুমি ধরে রাখবা না, চলে গেছে মনে করো, বা চাইলে তুমি রাখতেও পারো, সেটা অন্য ইস্যু, সেটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে এরকম একটা হিটিং কার্ভ থেকে আমি তার মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট বের করতে ফেলতে পারবো খুব সহজেই। কখন বুঝবো যেটা মেল্টিং পয়েন্ট? যখন তার টেম্পারেচারটা বেশ কিছু সময় কনস্ট্যান্ট ছিল। কারণ এটা আমরা কনফার্ম হয়ে গেলাম, যখন স্টেট চেঞ্জ হয় তখন কি টেম্পারেচার চেঞ্জ হয় না। তার মানে যখন স্টেট চেঞ্জ হয় তখন কি হয়? তখন তার স্ট্রাকচারাল চেঞ্জ হয়। তার মানে তখন কি এনার্জি অ্যাবজর্ব অথবা রিলিজড হয় না? অবভিয়াসলি হয়, তখনও এনার্জি অ্যাবজর্ব অথবা রিলিজড হয়। আর সেই এনার্জিটাকেই বা সেই থার্মাল এনার্জিটাকেই আমরা ল্যাটেন্ট হিট বলে থাকি। আর রুম টেম্পারেচারে আসার পর এই টেম্পারেচার আর নিচে নামে না, এই ব্যাপারটাকে আমরা থার্মাল ইকুইলিব্রিয়াম বলি। তাহলে এই থার্মাল ইকুইলিব্রিয়ামের আইডিয়াটাও আমাদের এখান থেকে চলে আসছে। তাহলে দেখো কি কি আইডিয়া আসছে। এই কুলিং কার্ভ এবং হিটিং কার্ভ থেকে আমরা মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট বের করতে পারি, এবং স্টেট চেঞ্জের সময় টেম্পারেচার চেঞ্জ হয় না, এই আইডিয়া চলে আসলো। ল্যাটেন্ট হিটের আইডিয়া চলে আসলো, থার্মাল ইকুইলিব্রিয়ামের আইডিয়া চলে আসলো। স্যার, হ্যাঁ, এই লেফট সাইডের গ্রাফটাকে রুম টেম্পারেচার কনস্ট্যান্ট কেন? টেম্পারেচার কারণ এটা তো বললাম, রুম টেম্পারেচারে আসার পর ওর টেম্পারেচার আর চেঞ্জ হবে না, মানে সে থার্মাল ইকুইলিব্রিয়াম রিচ করছে। এই যে বললাম, এখান থেকে আমাদের থার্মাল ইকুইলিব্রিয়ামের আইডিয়াটাও চলে আসছে। আমরা এখন জানবো যে থার্মাল ইকুইলিব্রিয়াম কি, বা জানবো পরে। আমি যদি এক কাপ চা আমার টেবিলের উপর রাখি, চাটা ঠান্ডা হয়ে হয়ে ম্যাক্সিমাম কত ঠান্ডা হবে? এটা কি আইস হবে? আইস হবে না। না স্যার। আসার পর সে এনার্জি রিলিজ করবে না। এখানেই আমরা থার্মাল এনার্জি ডেফিনেশনে এই কথা বলবো, যে থার্মাল এনার্জি বা হিট ইজ আ thermal energy. It always transfer from hotter object to colder object up to reaching thermal equilibrium. What is the meaning of thermal equilibrium? আমরা সেসব কথায় আসবো, এসব ডেফিনেশন লিখে দিবে, এগুলো তোমাদের ইনক্লুডেড। আমরা জাস্ট আইডিয়া গুলোতে আসতেছি, ব্যাপারগুলো বুঝে। এই থার্মালটা কিন্তু প্রচুর মনে রাখার জিনিস, কারণ এত কিছু মুখস্থ রাখা যাবে না। তুমি যদি সবকিছু বুঝতে পারো, তুমি নিজের মতো করে অ্যান্সার গুলো এক্সামে লিখতে পারবা। আমি সবকিছু ডেসক্রাইব করে যাব, তার আগে একটা জিনিস একটু দেখে আমরা সেসব কথায় যাবো। এই থার্মাল ইকুইলিব্রিয়াম কেন এটা রুম টেম্পারেচার এসে থেমে গেল, আর কেন নামতেছে না, সেসব কথায় আমরা যাবো। আমরা আইডিয়া গুলোতে আসলাম, ল্যাটেন্ট হিটের আইডিয়াতে আসলাম। এখন আমরা ল্যাটেন্ট হিট পড়বো পরে গিয়ে। এই গ্রাফগুলো সবাই করে রাখো, এবং আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো মনে রাখো। প্রয়োজনে আজকের ক্লাসের রেকর্ডিংটা সবাই আবার দেখো, তাহলে সব কথা ক্লিয়ার হয়ে যাবে।
তাহলে গ্রাফগুলো সবাই করে ফেলো তাড়াতাড়ি। করছো গ্রাফগুলো ক্লিয়ার করবো? তাহলে ক্লিয়ার করে দিই। এবার তাহলে চলে আসো, আমরা এটা জানলাম যে যখন স্টেট চেঞ্জ হয় তখন টেম্পারেচার চেঞ্জ হয় না, কিন্তু তখনও এনার্জি অ্যাবজর্ব অথবা রিলিজড হয়। তার মানে কি, তার ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়, সে এনার্জি অ্যাবজর্ব করে অথবা রিলিজ করে। যেহেতু সে এনার্জি অ্যাবজর্ব করতেছে অথবা রিলিজ করতেছে, তাহলে তার ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে, ইনক্রিজ করতেছে অর ডিক্রিজ করতেছে। তাহলে ইন্টারনাল এনার্জির কনসেপ্টটা আমাদের যাইতে হবে। স্টেট চেঞ্জ হওয়া মানে কি, তার বোঝাই যাচ্ছে স্টেট চেঞ্জ হওয়া মানে তার মলিকুলার অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হচ্ছে। আমি অলরেডি সলিড লিকুইড গ্যাসের মলিকুলার অ্যারেঞ্জমেন্ট গুলো জানি, তাহলে সলিড লিকুইড হয়ে যাওয়া মানে তার অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হয়ে সলিড একটা মলিকুলার লিকুইড একটা হয়ে গেছে। তাহলে চেঞ্জ হইলো বেসিক্যালি কি, বাই চেঞ্জিং ইন্টারনাল এনার্জি এই স্টেট গুলো কিন্তু চেঞ্জ হয়, তার ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করে অথবা ডিক্রিজ করে। তাহলে সেই ইন্টারনাল এনার্জির আইডিয়াটা কি, আসলে ইন্টারনাল এনার্জি বলতে আমরা কি বুঝি আর কি চেঞ্জ হয় তখন, সেই ব্যাপারগুলো আমরা স্টেপ বাই স্টেপ একটু দেখি। যখন স্টেট চেঞ্জটা হয় তখন কি হয়, ফার্স্টে আমরা বলি ইন্টারনাল এনার্জি। The sum of the random distribution of kinetic and potential energies of the atoms or molecules in a system. That means যে কোনো সাবস্টেন্সটা সলিড লিকুইড অথবা গ্যাস হোক, তার একটা ইন্টারনাল এনার্জি আছে, মানে তার মধ্যে কিছু এনার্জি স্টোর আছে। দিস স্টোরড এনার্জিজ মিন দ্য ইন্টারনাল এনার্জি। সেই স্টোর এনার্জিটা আসলে কারা কারা, এখানে কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি। এই পটেনশিয়াল এনার্জিটা কিন্তু ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি, কারণ অ্যাটমস অ্যাট্রাকশনের জন্য যে এনার্জিটা এখানে অ্যাবজর্ব থাকে। তার মানে তাহলে তুমি বলতে পারো একটা সাবস্টেন্সের ইন্টারনাল এনার্জি বলতে আমরা সাম অফ পটেনশিয়াল এবং কাইনেটিক এনার্জি বুঝি। তাহলে এখানে কাইনেটিক এনার্জিটা আসে কোত্থেকে, কারণ মলিকিউলস গুলোর মুভমেন্ট আছে। পটেনশিয়াল এনার্জিটা এখানে কি ফর্ম, এটা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি ফর্ম। এখানে মলিকুল টু মলিকুল বন্ডেড থাকে উইথ আ ফোর্স, যেটাকে আমরা ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বলি। তার মানে তার এই পজিশন ধরে রাখার জন্য সে ওয়ার্ক করে। দ্যাট মিনস এখানে ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি আছে। তাহলে কোনো একটা সাবস্টেন্সের ইন্টারনাল এনার্জি বলতে তার সাম অফ কাইনেটিক এনার্জি এবং ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জিকে বুঝি।
এখন যখন স্টেট চেঞ্জ হয়, দ্যাট মিনস সলিড লিকুইড হয়ে যায় অথবা লিকুইড গ্যাস হয়ে যায়, তাহলে তাদের ইন্টারনালি কি চেঞ্জ হয়? সেই পটেনশিয়াল এবং কাইনেটিক এনার্জির চেঞ্জ হয়, এবং দ্যাট মিনস ইন্টারনাল এনার্জির চেঞ্জ হয়। সেটা বয়েলিং বা মেল্টিং এর সময় এনার্জি অ্যাবজর্ব হয়, তাহলে অবভিয়াসলি ইন্টারনাল এনার্জির কিছু একটা হয়। আবার কনডেনসেশন ফ্রিজিং এর সময় এনার্জি রিলিজড হয়, তখনও আলটিমেট ইন্টারনাল এনার্জির কিছু একটা চেঞ্জ হয়, যেটা আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দিয়ে ক্লিয়ারলি ক্যালকুলেট করব কিছুক্ষণ পর। তাহলে ইন্টারনাল এনার্জির আইডিয়াটা আগে আমাদের জানা দরকার। তাহলে যখন স্টেট চেঞ্জ হয় তখন তার যে কোনো দুইটাই চেঞ্জ হতে পারে, অথবা যে কোনো একটা চেঞ্জ হয়। যে কোনো একটা চেঞ্জ হওয়া মানেই তো ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়ে যাবে। এবং স্টেট চেঞ্জ হলে তার পটেনশিয়ালও চেঞ্জ হতে পারে, কাইনেটিকও চেঞ্জ হতে পারে, আবার যে কোনো একটাও চেঞ্জ হতে পারে। যাই হোক না কেন, টোটাল ইন্টারনাল এনার্জির তো একটা চেঞ্জ হবেই। তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা সাবস্টেন্স স্টেট চেঞ্জ হওয়া মানে তার ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়ে যায়। এখন তাহলে আমরা একটা নোটসে যাই। দেখো, ইন্টারনাল এনার্জি মানে তার যে ইন্টারনাল পটেনশিয়াল এনার্জি, যেটা ইলেকট্রিক পটেনশিয়াল, ইন্টারনাল এনার্জি তো দুইটা, এটা কাইনেটিক, বোঝা যাচ্ছে কাইনেটিকটা মুভমেন্টের উপর ডিপেন্ড করবে। যদি মলিকুলার স্পিড বাড়ে, তাহলে কাইনেটিক এনার্জি বাড়বে। কিন্তু পটেনশিয়াল এনার্জি বাড়বে কিভাবে? যদি মলিকুলার সেপারেশন বাড়ে, তাহলেও কিন্তু পটেনশিয়াল এনার্জি বাড়ে। পটেনশিয়াল এনার্জিটা কিন্তু নেগেটিভ ভ্যালু, আমি সেই কথাটাতে আসতেছি, সবাই লিখো। কাইনেটিক তো সিম্পল, আমি বুঝতেই পারবো যে কখন মলিকুলস এর কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে, যখন স্পিড বাড়বে। আর যদি স্পিড কমে, কাইনেটিক এনার্জি কমবে, সিম্পল কথা। আর যে কোনো কাইনেটিক এনার্জি বাড়লেও ইন্টারনাল এনার্জি বাড়বে, কাইনেটিক এনার্জি কমলে ইন্টারনাল এনার্জি কমবে, যদি পটেনশিয়াল সেম থাকে। কিন্তু কথা হচ্ছে পটেনশিয়ালটা ইনক্রিজ করবে ডিক্রিজ করবে কিসের উপর বেস করে? কারণ এই পটেনশিয়াল এনার্জির আইডিয়াটা আমাদের জন্য নিউ, কাইনেটিক এনার্জিটা একেবারে ইজি কথা, তাই এটা নিয়ে আলাদাভাবে কথা বলার কিছু নাই, বাট পটেনশিয়ালটা নিয়ে একটু কথা বলার আছে। নোটস গুলো সবাই সুন্দর করে লিখে নিও এবং বাসায় পড়ো, তাহলে এইসব কথা সবকিছু মনে থাকবে। আমি যে কথাগুলো বললাম সেগুলো একটু ছোট্ট করে এখানে লিখতেছি।
তাহলে দেখো ইন্টারনাল এনার্জি মানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ পটেনশিয়াল এন্ড কাইনেটিক এনার্জি। তাহলে যদি স্টেট চেঞ্জ হয় তাহলে তার পটেনশিয়াল এনার্জিও চেঞ্জ হতে পারে, কাইনেটিক এনার্জিও চেঞ্জ হতে পারে, অথবা দুইটাই চেঞ্জ হতে পারে। তাহলে দুইটার যে কোনো একটা বা দুইটাই যদি চেঞ্জ হয় তাহলে ইন্টারনাল এনার্জিও চেঞ্জ হবে। যদি কাইনেটিক এনার্জি বাড়ে, পটেনশিয়াল এনার্জি সেম থাকে, ইন্টারনাল এনার্জি বাড়বে। যদি কাইনেটিক পটেনশিয়াল দুইটাই বাড়ে তাহলে ইন্টারনাল এনার্জি বাড়বে। যদি দুইটাই কমে, কমবে, যে কোনো একটা কমলেও কমবে। তাহলে আমি বুঝবো কিভাবে? যদি তার মলিকুলের স্পিড ইনক্রিজ করে তাহলে তার বুঝবো কাইনেটিক এনার্জি ইনক্রিজ করতেছে, আর যদি সেপারেশন ইনক্রিজ করে তাহলে আমরা বুঝবো পটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করতেছে। এখন কোন স্টেট থেকে কোন স্টেটে আসলে স্পিড বাড়বে না সেপারেশন বাড়বে সেটা আমরা কেমনে বুঝবো? সেটার জন্য আমরা প্রপার্টিজ গুলো মুখস্থ করে আসছি আগেই, কারণ আমি অলরেডি সলিড, লিকুইড, গ্যাসের প্রপার্টিজ গুলো জানি। তাহলে সলিড থেকে লিকুইড হলে তার মুভমেন্ট এবং সেপারেশনের কি হচ্ছে সেটা আমি জানি। আবার যদি কনডেনসেশন হয়, দ্যাট মিনস স্টিম লিকুইডে কনভার্ট হয়, তখনও তার সেপারেশন এবং স্পিডে কি চেঞ্জ হচ্ছে আমি সেটা জানি। তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ নিয়ে আমার জন্য কমেন্ট করাটা এখন খুবই ইজি ব্যাপার। আমি খুব ইজিলি কমেন্ট করতে পারবো যে কোনো একটা সাবস্টেন্সের স্টেট চেঞ্জ হওয়ার পরে তার ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করলো অথবা ডিক্রিজ করলো, কারণ আমি পুরো প্রপার্টিজ গুলো জানি এবং এনার্জি চেঞ্জেস এর কনসেপ্ট গুলো আমার কাছে ক্লিয়ার। ওকে, আরো কিছু কথা আছে, এগুলো লিখো। লেখাটা হয়েছে, আমি ক্লিয়ার করবো। তাহলে ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জির ব্যাপারে আমরা একটু ক্লিয়ার কমেন্টে যাই। লাইক ধরো দুইটা অ্যাটম, এই দুইটা অ্যাটম, তাহলে দুইটাকে আমরা বলতেছি অ্যাটম। ওকে, এই দুইটা অ্যাটমের সেপারেশনের উপর ডিপেন্ড করে তার ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি, তাই না? সেপারেশন মানে এই অ্যাটম টু অ্যাটম সেপারেশনটার উপরে এই ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জিটা ডিপেন্ড করতেছে ইনসাইড মলিকুলস। তাহলে আমি যদি একটা গ্রাফ করি এখানে, সেপারেশন ভার্সেস এনার্জি যদি একটা গ্রাফ করি, এই ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জিটাকে নেগেটিভ ধরা হয়। তাহলে ধরো পটেনশিয়াল এনার্জি সেপারেশন আর এটা পটেনশিয়াল এনার্জি। সেপারেশন ভার্সেস পটেনশিয়াল এনার্জি গ্রাফটা নেগেটিভ থেকে স্টার্ট হয়ে ঠিক এরকম একটা গ্রাফ হয়। এরকম একটা গ্রাফ পাই, এটা কিন্তু এটার সাথে মিট করে নাই, হ্যাঁ, ঠিক এরকম একটা গ্রাফ পাই আমরা।
তাহলে এই গ্রাফটা কি মিন করতেছে দেখো, লেখাগুলো পড়লেই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। দ্য ইলেকট্রিক্যাল পটেনশিয়াল এনার্জি energy of two atoms very close together মানে লার্জ ম্যাগনিটিউড বাট নেগেটিভ। তাহলে নেগেটিভ ভ্যালু যদি কমতে থাকে মানে কি, নেগেটিভ ভ্যালু কমে যাওয়া মানে তো হচ্ছে অ্যাকচুয়ালি এটা বাড়ে, মানে অ্যামাউন্ট বাড়ে আর কি, পজিটিভ অ্যামাউন্ট। লার্জ ম্যাগনিটিউড বাট নেগেটিভ যখন একদম ক্লোজ থাকে, তাহলে যত সেপারেশন বাড়ে, as the separation the atom increases, their potential energy কারণ নেগেটিভ ভ্যালু ডিক্রিজ করে মানে তো ইনক্রিজ করে, তাই না? এই জন্য আমরা বলতেছি অলসো ইনক্রিজেস। When the atoms are completely separated, completely separated হয়ে গেছে মানে কি, গ্যাসের ক্ষেত্রে ব্যাপারটা তাই হয়। দেয়ার পটেনশিয়াল এনার্জি, their potential energy maximum and has a value of 0. দেখো এই কথাগুলো মনে রাখতে হবে, তাহলেই কিন্তু আমরা খুব ইজিলি কমেন্ট করতে পারবো যে তার ইন্টারনাল এনার্জি চেঞ্জ হলো অথবা ডিক্রিজ করলো না ইনক্রিজ করলো। আর তার পটেনশিয়াল এবং কাইনেটিক এনার্জি টোটাল এনার্জিটা হচ্ছে ইন্টারনাল। তার মানে যখন স্টেট চেঞ্জ হয় তখন তার এই ব্যাপারগুলোর কি চেঞ্জ হবে এটা তো আমরা জানি প্রপার্টিজ থেকে। এখন দেখো ফুল কমেন্টটা কিন্তু আমরা খুব ইজিলি করতে পারবো। এখন যদি তোমাকে আমি বলি গ্যাস থেকে লিকুইড হয়ে গেছে, গ্যাস লিকুইডে কনভার্ট হয়েছে, তার ইন্টারনাল এনার্জির কি চেঞ্জ হয়েছে, তাহলে খুব ইজিলি তুমি কমেন্ট করতে পারবা, কারণ তার প্রপার্টিজের কি চেঞ্জ হলো সেটা তুমি জানো। আর সেই প্রপার্টি চেঞ্জের কারণে তার পটেনশিয়াল এবং কাইনেটিক এনার্জির কি চেঞ্জ হলো সেটাও তুমি জানো। তাহলে টোটাল ইন্টারনাল এনার্জির কি চেঞ্জ হলো সেটা কমেন্ট করা এখন তোমাদের জন্য একেবারেই নর্মাল ব্যাপার। লিখে নাও।
এটা লিখছো, আমি ক্লিয়ার করবো। হ্যাঁ স্যার। একটা মিনিট। ক্লিয়ার করলাম, ওকে। তাহলে এবার আসো, আমরা যে হিটিং গ্রাফ করলাম সেখানে আমরা একটা শর্ট সামারিতে আসি। যখন টেম্পারেচার, আমরা তো দুটো জিনিস দেখলাম, যে কিছু সময় টেম্পারেচার ইনক্রিজ করে, আবার কিছু কিছু সময় টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, তখন কি হয়? তখন স্টেট চেঞ্জ হয়। তাহলে যখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তখন কি হয়, মানে তখন তার এনার্জি চেঞ্জের কি হয়? এখন তো আমরা এনার্জি কনসেপ্টে জানলাম, ইন্টারনাল এনার্জি কনসেপ্ট জানলাম, কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জির কনসেপ্ট জানলাম। এখন তাহলে আমরা কিছু কমেন্ট করি, তাহলে ওই সময়গুলোতে বেসিক্যালি কি ঘটে? যখন, মানে আমি তো দুইটা ব্যাপার হয়, তাই না? যখন আমরা হিটিং করতে থাকি, ধরো একটা আইসকে বা একটা লিকুইডকে আমি হিট করতেছি, আমরা দেখি কিছু কিছু সময় টেম্পারেচার ইনক্রিজ করতেছে, আবার কিছু কিছু সময় টেম্পারেচার কনস্ট্যান্ট থাকতেছে। আমরা সেখানে কমেন্টে বোঝাইছি যখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তখন স্টেট চেঞ্জ হয়। তাহলে অ্যাকচুয়ালি তার ইন্টারনাল এনার্জি তখন কি হয়? আমরা সেই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলি। টেম্পারেচার চেঞ্জের সময় ইন্টারনাল এনার্জির কি হবে, আর যখন স্টেট চেঞ্জ হয়, মানে যখন যেটাই হোক না কেন সেটা, যখন স্টেট চেঞ্জ হয় তখন ইন্টারনাল এনার্জির কি চেঞ্জ হয়, সেই ব্যাপারগুলোর ব্যাপারে একটা কমেন্ট করে রাখি। বাকি সময় আমরা থিঙ্ক করে, তার মানে শুধুমাত্র আমার এক্সাম্পল গুলোই তুমি মাথায় রাখবা তা কিন্তু হবে না, এর বাইরেও তো কোশ্চেন আসতে পারে। তখন তুমি পুরো ব্যাপারটা, আমি তো পুরো কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম, তখন তুমি থিঙ্ক করে এক্সামের সময় অ্যান্সার গুলো লিখবে। এখানে তো আর এমসিকিউ এর ব্যাপার নাই, এখানে থিওরিতে লিখতে হবে, প্রচুর স্টেটমেন্ট রিলেটেড কোশ্চেন আসে, তখন এই অ্যান্সার গুলো গুছিয়ে তোমাদের লিখতে হবে। তাহলে ছোট্ট করে আমি এক্সাম্পল দিয়ে দুইটা জিনিস শুধু লিখে দিই। আমি ওয়াটার দিয়ে এক্সাম্পল দিতেছি, সব ম্যাটেরিয়াল বা সব সাবস্টেন্সের জন্য এটা ট্রু, মানে ওয়াটার এখানে লিকুইড। Each change of state একটা এনার্জি তো ইনপুট হয়, তাই না? যখন সে তো এনার্জি রিলিজ, মানে অ্যাবজর্ব করে, কিন্তু টেম্পারেচার চেঞ্জ হয় না। The temperature does not change. The third point আমরা বলতে পারি, the molecules are breaking free from one another, obviously. Molecules are breaking free
এই পটেনশিয়ালটা কিন্তু ইলেকট্রিক পটেনশিয়াল, এটা মনে রাখবে, কিন্তু আবার গ্রেভিটেশনাল পটেনশিয়াল করে ফেলবে না কেউ। পটেনশিয়াল মানেই তো আসলে মানে স্টোরড এনার্জি বেসিক্যালি। পটেনশিয়াল এনার্জির তিনটা ফর্ম আছে, তাই না? গ্রেভিটেশনাল পটেনশিয়াল, ইলেকট্রিক পটেনশিয়াল, ইলাস্টিক পটেনশিয়াল। এটা কিন্তু ইলেকট্রিক। তাহলে মেল্টিং এবং বয়েলিং এর সময় বেসিক্যালি এই ব্যাপারটা হয়। দেখো, when water is heated, each change of state, for example melting and boiling, involves the following: there must be an input energy, the temperature does not change, the molecules are breaking free of one another, their potential energy increasing. যদি আমি উল্টা কথাটা বলি, যদি বলি কনডেনসেশন এবং ফ্রিজিং, দ্যাট মিন্স সলিডিফিকেশনের সময় কি হয়, একদম উল্টা কথা হবে। তখন তো এনার্জি রিলিজড হয়, তখন এনার্জি ইনপুট হয় না, এনার্জি আউটপুট হয়, মানে এনার্জি রিলিজড হয়, টেম্পারেচার চেঞ্জ হয় না, এটা ঠিক কথা। দ্য মলিকুলস ব্রেকিং ফ্রি অফ ওয়ান না, মলিকুলস আর আরো ক্লোজার হয়, মলিকুলস গুলো তখন আরো ক্লোজার হয়। যদি গ্যাস লিকুইড হয়, মলিকুলস গুলোর কাছাকাছি আসে, তার মানে পটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করে। তাহলে সেটা তো আর আলাদাভাবে লিখে দেওয়ার দরকার নাই। মেল্টিং এবং বয়েলিং এ আমরা যা পাইলাম, কনডেনসেশন এবং সলিডিফিকেশনের সময় তার অপোজিট কথা, কিন্তু দুইটার ক্ষেত্রেই একটা পয়েন্ট ঠিক থাকবে, দ্য টেম্পারেচার ডাজ নট চেঞ্জ। টেম্পারেচার কখনোই চেঞ্জ হয় না, আর বাকি তিনটা পয়েন্ট অপোজিট হবে, ব্যাস কথা শেষ। কিন্তু যখন টেম্পারেচার চেঞ্জ হয়, কিছু কিছু সময় যখন আমরা হিটিং করি বা কুলিং করি, তখন তো কিছু কিছু সময় টেম্পারেচার চেঞ্জ হয়, টেম্পারেচার ইনক্রিজ করে অথবা টেম্পারেচার ডিক্রিজ করে, আর কিছু কিছু সময় টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। যখন কনস্ট্যান্ট থাকে তখন এই ব্যাপারটা হয়। এটা আমি মেল্টিং এবং বয়েলিং এর একটা এক্সাম্পল দিলাম, কনডেনসেশন এবং সলিডিফিকেশন এটা তোমাদের মাথায় রাখো, তোমরা লিখে নিবা এক্সামে যদি আসে। এর অপোজিট কথাটা হবে, আবার সেম কথাটা লিখে দিও না, এর অপোজিট কথাগুলো হবে। আর in between the changes in between যে টেম্পারেচার ইনক্রিজ করে, temperature increases. Number one, কি হয়? The input energy raises the temperature of the substance. তাহলে যখন টেম্পারেচার ইনক্রিজ করে তখন কাইনেটিক এনার্জি ইনক্রিজ করে। তাহলে পুরো ব্যাপারটা এখন সামারি করো। সেপারেশন ইনক্রিজ করলে পটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করবে, সেপারেশন ডিক্রিজ করলে পটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করবে। টেম্পারেচার ইনক্রিজ করলে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে, টেম্পারেচার ডিক্রিজ করলে কাইনেটিক এনার্জি ডিক্রিজ করবে। তাহলে আমরা খুব ইজিলি উইথ দ্য রেফারেন্স অফ কাইনেটিক মলিকুলার মডেল কোন একটা স্টেট চেঞ্জ অথবা টেম্পারেচার চেঞ্জের সময় তার টোটাল ইন্টারনাল এনার্জির কি চেঞ্জ হবে সেই ব্যাপারে আমরা ক্লিয়ার কমেন্ট করতে পারবো। তারপর আমরা কিন্তু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর রেফারেন্সেও যাব, সে কথায় আসতেছি আমরা। এগুলো জেনারেল থিংকিং বা একদম বেসিক্স, যেই ব্যাপারগুলো আমাদের জানতে হবে কি হচ্ছে। এই যে যে কথাগুলো আমি এখন পর্যন্ত নোটসে লিখে দিলাম তার সবগুলোই কোনো না কোনো ইয়ারে এক্সাম লিখতে বলছিল, সেজন্য আমরা নোটস ইনক্লুড করছি বা সিলেবাসে এভাবেই স্টেপ বাই স্টেপ ব্যাপারগুলো ক্লিয়ার, মানে এক্সামে কোশ্চেন কিভাবে আসে সেগুলো নোটস দিচ্ছি, আর বাকি কথা তো বলতেছি।
সব কথা তো নোটসে লিখে দিচ্ছি না, তাই না? সবাই লিখে নাও। আমি এটাকে ক্লিয়ার করে দিলাম, লেখা হয়ে গেছে না সবার? হ্যাঁ স্যার। তাহলে বয়েলিং তো বুঝলাম, লিকুইড গ্যাস হওয়ার প্রসেসকে আমরা বয়েলিং বলি। বয়েলিং একটা স্পেসিফিক টেম্পারেচারে হয়। তাহলে হোয়াট ইজ ইভাপোরেশন? হোয়াট ইজ ইভাপোরেশন? তাহলে ইভাপোরেশনটা কি? ইভাপোরেশনও তো লিকুইডটা গ্যাসিয়াস স্টেটে চলে যাওয়ারই একটা প্রসেস ইভাপোরেশন। আমরা খুব ছোট ক্লাস থেকেই সেই জিনিসটা পড়ে আসতেছি, কিন্তু এটা কি বয়েলিং? ইভাপোরেশন কিন্তু বয়েলিং না, কারণ বয়েলিং একটা স্পেসিফিক টেম্পারেচারে হয় যে কোনো সাবস্টেন্সের। যে কোনো সাবস্টেন্সকে যদি আমি হিট সাপ্লাই করতে থাকি, তাহলে একটা স্পেসিফিক টেম্পারেচার রিচ করার পর ওই লিকুইড সাবস্টেন্সটা গ্যাসে কনভার্ট হয়, যেটাকে আমরা বয়েলিং বলি। এনি লিকুইড এভাপোরেট হয়, এনি লিকুইড এভাপোরেট হয়। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শান্তা কেমন আছেন? হ্যাঁ, আমি আপনার মেলটা পেয়েছি। হ্যাঁ, আপনার মেলটা আমি পেয়েছি, আমি এটা দেখেছি। আমি পরে আপনাকে মানে ইয়ে করে দিচ্ছি, আমি একটু বিজি আছি তো, ফ্রি হয়ে তারপর মেলটা ব্যাক করে দেব। হ্যাঁ ঠিক আছে, আমি দেখে নিয়েছি মোটামুটি, তারপর আমি একটু ফ্রি হয়ে আবার দেখি, আমি আপনাকে কনফার্ম করে দিচ্ছি। থ্যাংক ইউ। ওকে, তাহলে বয়েলিং একটা স্পেসিফিক টেম্পারেচারে হয় এবং অবভিয়াসলি বয়েলিং সময় আমাকে এনার্জি সাপ্লাই করতে হয়। আমি এনার্জি সাপ্লাই করছি, সেই এনার্জি অ্যাবজর্ব করে লিকুইড গ্যাসিয়াস স্টেটে কনভার্ট হয়ে দিচ্ছে। দিস ইজ মিন্স বয়েলিং একটা স্পেসিফিক টেম্পারেচারে। বাট হোয়াট ইজ ইভাপোরেশন? ইভাপোরেশন আমি কোনো এনার্জি সাপ্লাই করি না। যে কোনো লিকুইড কিন্তু ইভাপোরেট হয়, এনি লিকুইড ইভাপোরেট হয়, সেই জন্য আমাকে কিছু এনার্জি সাপ্লাই করতে হয় না, সে সারাউন্ডিং থেকে এনার্জি নেয় এট এনি টেম্পারেচারে। সারফেস লেভেলের এনার্জেটিক মলিকিউলস লিভ করে সারফেস থেকে যে কোনো লিকুইডের, আর এই ঘটনাটাকে আমরা এভাপোরেশন বলি। তাই এভাপোরেশন এবং বয়েলিং দুইটাই কিন্তু লিকুইড গ্যাস হওয়ার প্রসেস, বাট দুইটা সেম প্রসেস না। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন বয়েলিং এন্ড ইভাপোরেশন? বয়েলিং একটা স্পেসিফিক টেম্পারেচারে হয়, এভাপোরেশন এট এনি টেম্পারেচারে হয়। বয়েলিং এর জন্য এনার্জি সাপ্লাই করতে হয়, এভাপোরেশন এনার্জি সাপ্লাই করতে হয় না। এভাপোরেশন সারাউন্ডিং থেকে অথবা রেস্ট অফ বডি থেকে এনার্জি নিয়ে এভাপোরেট হয়ে চলে যায়। বয়েলিং হোল লিকুইডে একসাথে হয়, বাট এভাপোরেশন শুধুমাত্র সারফেসে হয়। এই কয়েকটা হচ্ছে বেসিক ডিফারেন্স, যেগুলো আগেই তোমরা পড়ে আসছো। আমরা এখন আবার নতুন করে একটু বললাম কথাগুলো মনে রাখো, আমি লিখে দিব না নোটসে, ঠিক আছে? এত কথা আমি নোটসে লিখে দিব না, তোমরা এই কথাগুলো মনে রেখো। আমি জাস্ট এভাপোরেশনের ব্যাপারে 2-3টা পয়েন্ট দিয়ে রাখি, যেন এই সবগুলো কথা তোমাদের মনে পড়ে যায়। যখন তুমি নোটসে এভাপোরেশনের ব্যাপারগুলো পড়বা, তখন আমার আজকের ক্লাসের সবগুলো কথা যেন তোমার মনে পড়ে। ক্লিয়ার? আমি 2-3টা পয়েন্টে জাস্ট এভাপোরেশনটাকে ডেসক্রাইব করে দিচ্ছি। The process
এটা যে কোনো টেম্পারেচারে, মানে বয়লিং পয়েন্টের নিচে যে কোনো টেম্পারেচারে আসলে এভাপোরেশন হয়। অ্যাট এনি টেম্পারেচারে সারাউন্ডিং থেকে এনার্জি অ্যাবজর্ব করে সারফেস লেভেলের মলিকুলস গুলো মোর এনার্জেটিক হয়ে সে সারফেস থেকে লিভ করে, আর দিস প্রসেস ইজ কল দ্য এভাপোরেশন। ওকে, এটা কোনো স্পেসিফিক টেম্পারেচারের দরকার নাই, আমাকে এনার্জি সাপ্লাই করারও দরকার নাই, এবং এটা শুধুমাত্র সারফেস লেভেলে হয়। বয়েলিং এর সাথে এই তিনটাই হচ্ছে ওর মেইন ডিফারেন্স। ইভাপোরেশনকে আমরা কুলিং প্রসেস বলি, কারণ সে বডি থেকে হিট নিয়ে নেয়, কারণ আমি তাকে হিট সাপ্লাই করি না। তো এনার্জেটিক মলিকুলগুলো আসলে বডি থেকে হিট নিয়ে মোর এনার্জেটিক হয়, যে কারণে বডিটা কুল হয়ে যায়। সেই জন্য আমরা বলি ইভাপোরেশন ইজ আ কুলিং প্রসেস, কুলিং প্রসেস। ওকে, তাহলে এই কথাগুলো আমরা জেনে রাখবো, আর বয়েলিং এর সাথে তার মেইন ডিফারেন্স গুলো আমরা খুব ভালো করে জানবো। এছাড়া মেল্টিং, বয়েলিং, কন্ডেনসেশন, সলিডিফিকেশন অর ফ্রিজিং, এই চারটার ডেফিনেশন কিন্তু মাথায় রাখবো। এগুলো আমি লিখে দিলাম না, কারণ এগুলো ছোটবেলায় পড়ে আসছে বলে এগুলো এখন আর লিখে দিলাম না, কিন্তু এগুলো লাগবে। মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, কন্ডেনসেশন পয়েন্ট, সলিডিফিকেশন পয়েন্ট, এগুলোর ব্যাপারে ক্লিয়ার আইডিয়া লাগবে কিন্তু এগুলো আমি নোটসে লিখি নাই। এগুলো তোমাদের মাথায় আছে বা এগুলো মনে রেখো, বা প্রয়োজনে তোমরা বাসায় কোনো একটা বই থেকে এগুলো আবার পড়ে নিও। আমরা জানি সবগুলো কথা, আমি ক্লাসে বলেছি, আবার একটু রিভিউ করে নিলাম। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাক। নেক্সট ক্লাসে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স পড়বো, একদম নিউ একটা জিনিস, জীবনে কোনোদিন পড়োনি। এটা পুরোপুরি এই ইন্টারনাল এনার্জি রিলেটেড কথা। ক্লিয়ার? বাই বাই। আর কোনো কোশ্চেন? কার কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, তাহলে লেখাগুলো ক্লিয়ার করে দিই। সবাই লিখে নিয়েছে তো? হ্যাঁ স্যার।